নূর খান লিটন, একটু আপনার কাছে জানতে চাই যে হত্যাকাণ্ডের এই প্রতিবেদনটি নিশ্চয়ই আপনি তো ভালো করেই দেখেছেন নিশ্চয়ই, হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত যে শেখ হাসিনা, বিদেশে পলাতক শেখ ফজলুর তাপস, আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সেলিম, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ আরও অনেকের নাম আছে। তারাই বা কি করে মানে এর সাথে সংশ্লিষ্ট হতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, প্রথম হচ্ছে আমি পুরা রিপোর্টটা দেখিনি, তারপরে আমি এই যে ভাষা কিছু জিনিস দেখেছি, আর আমি নিজে স্বচক্ষে যে জিনিসগুলো আমি দেখেছি সেটা নিয়ে আমি কথা বলতে পারি। কারণ আমি একজন মানবাধিকার কমিশনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে কথা বলেছে তারা। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে ওই দিন যখন ঘটনার খবর পাই, খুব স্বাভাবিক কারণেই এই বিষয়টা আমাদের নজরে রাখতে হয়েছে। এবং নজরে রাখতে যে জিনিসগুলো আমরা দেখলাম, প্রথম হচ্ছে যে 57 জন অফিসার, ক্যাপ্টেন টু জেনারেল পর্যন্ত প্রত্যেক ধাপের আপনার অফিসার ওখানে হত্যাকাণ্ডের শিকার হলেন। এবং আরেকটা বিষয়ে খুব চিন্তার, সেটা হচ্ছে এর ভিতরে ব্রিলিয়ান্ট কিছু অফিসার ছিলেন যাদের নৈতিক মান সম্পর্কে আমরা জানি। তাদেরকে কি করে ওই জায়গায় একত্রিত করা হয়েছে, এই প্রশ্নটা কিন্তু আমি এখনও খুঁজে পাইনি। আমি জানি না পুরা রিপোর্টে কিভাবে এটা বর্ণনা করা হয়েছে। ওই সময়ে এই অফিসারদেরকে কি করে একই জায়গায় নিয়ে আসা হলো, যেমন একজন চাক্ষুষদার বাবা দিনাজপুরে, যেমন ধরেন ওই 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে অনেক অফিসার এসছেন যাদের অনেকগুলি, আমি আবারও বললাম, নৈতিক মানদণ্ডে বিবেচনায় তারা একটা স্তরে ছিলেন যেটা ঈর্ষা করার মতো। আমি এর বাইরে আর শব্দগুলি বললাম না, আরও অনেক কিছু বলা যায়। তো এই অফিসারদেরকে এক জায়গায় আনা হয়েছে নিশ্চয়ই একটা পরিকল্পনার ভিত্তিতে, এবং সেই অফিসারদের লাকিলি 1-2 জন বেঁচেছেন কিনা জানি না, তো অধিকাংশই মারা গেলেন। এবং তাদের 1-2 জনের লাশ এখনও কিন্তু পাওয়া যায়নি আমার যতদূর মনে আছে। আমার মনে আছে ঘটনার পর আমি সহ কয়েকজন সাংবাদিক, দেশি বিদেশি, আমরা ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি, বিডিআর 3 নম্বর গেট, আমার বাসাও বিডিআর 3 নম্বর গেটের কাছেই ছিল। ফলে দিবারাত্রে বাসায় থাকলে তো পর্যবেক্ষণের ভিতর মানে চেষ্টা করেছি, আর আমরা যখন রাস্তায় ছিলাম আমি তখন তো এই জিনিসগুলি বোঝার চেষ্টা করেছি। এবং আমি দেখেছি যে কত দ্রুত সেনাবাহিনী কাছাকাছি অবস্থান নিল, পাল্টা গুলিতে একজন সম্ভবত সেনাবাহিনীর সৈনিক নিহত হলেন, চা বিক্রি করতেন এরকম একজন নিহত হলেন, মানে আমার যতটুকু মনে আছে ভাষা বলছি। এবং তারপর দেখলাম সেনাবাহিনী হঠাৎ ওখান থেকে সরে যেয়ে পর্যায়ক্রমে আবাহনী মাঠের যে আস্তানা গাড়ল। তো এইটাও আমার কাছে খুব অবাক লাগছে, কারণ ভিতরের সংবাদ যে পাওয়া যায়নি এ কথাটা সঠিক না। ভিতরে যে ভয়াবহ কিছু ঘটছে বা ঘটতে যাচ্ছে, এই জিনিসটা আসলে আমার যেটা মনে হয় সংবাদকর্মী থেকে শুরু করে যারা এই বিষয়টি সম্পর্কে অবজার্ভ করছিলেন তারা অনুমান করছিলেন যে ভিতরের অবস্থা ভয়াবহ। আমরা হেলিকপ্টারও চক্কর দিতে দেখেছি, কিন্তু রেস্কিউ অভিযান আমরা দেখিনি, বরং সেনাবাহিনী এগিয়ে উড্র হতে দেখেছি। এটা হচ্ছে আমার চোখে দেখা। তারপরের যে ঘটনাগুলি, যে থেকে বিডিআরের ভিতর থেকে গুলি করা, গ্রেনেড নিক্ষেপ করা, এটা আমরা দেখেছি। আমি বিডিআর 3 নম্বর গেটে নিজে দেখেছি যে গ্রেনেড নিক্ষেপ করলো, পাবলিককে সরিয়ে দিল। এই ঘটনা 57 জন অফিসার মারা গেল এবং তাদের লাশ, একটা বড় অংশের লাশ আপনি ভেসে ওই সুয়ারেজ লাইন দিয়ে গেল, আবার কবর আবিষ্কার হলো, গণকবর এগুলো। এবং এইখানে তখন যারা ক্ষমতায় ছিলেন তাদের সাদা পতাকার মহড়াও দেখেছি, নানান ধরনের তৎপরতা দেখেছি। এবং এখন তো অনেকের ভিতর দিয়ে অনেক জিনিস বেরিয়ে আসছে। লেদার লিটনের বাবা, তাদের আওয়ামী লীগ সম্পৃক্ততা, এরকম অনেক জিনিস আছে। তারপরে আমরা দেখলাম সাদা পতাকা নিয়ে প্রবেশ করলেন। তারপর রাত্রেবেলা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অস্ত্র সমর্পণের একটা মহড়া আমরা দেখেছি। এই জিনিসগুলি তো দেখেছি। এই জিনিসগুলি দেখার ভিতর দিয়ে কয়েকটা প্রশ্ন আমার নিজের কাছে এসছে। একটা হচ্ছে এই অফিসারদেরকে, এই অফিসাররা সেই অফিসার যাদের ওই যে বললাম শুধু নৈতিক মানদণ্ডের কথা বললাম, অন্যান্য বিষয়গুলি নাই আনলাম আমি আলোচনায়। এই অফিসারদেরকে কোন পরিকল্পনার ভিত্তিতে, কোন নির্দেশনার ভিত্তিতে আসলে বিডিআর ওই সময় পোস্টিংটা হলো? 1। 2 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রীর দরবারে উপস্থিত থাকার কথা ছিল, উনি যাননি।
কোন মেসেজের ভিত্তিতে উনি যাননি, এটা একটা প্রশ্ন থেকে যায়। আর যদি সেরকম কোনো কারণে উনি নিরাপত্তাহীনতার যদি কোনো বিষয় থাকে, উনি শঙ্কা যদি থাকে, উনি নিশ্চয়ই কোনো না কোনো কর্নার থেকে সেটা পেয়েছেন, সেটাও আমাদের জানা দরকার। দ্বিতীয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আর্মি টেক ওভার করার পর ওইখানে কারা কিভাবে জিজ্ঞাসাবাদের শিকার হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমি শুধু একটা সাইড দেখেছি 57 জন অফিসার, আর একটা দিক যদি দেখেন, আমি নিজে দেখেছি তো আপনার কি বলে নিউ মার্কেটের কোনায় লাশ ফেলে আসছে বিডিআরের। আমি দেখেছি ওই যে রহিম সাহেব যে বিডিআরের ডিএডি ছিল সম্ভবত, তার মৃতদেহ আমি ঢাকা মেডিকেলে যেয়ে দেখেছি। এবং অসংখ্য মানুষ ওই সময় নির্যাতনের শিকার হয়েছে এবং পরবর্তীতে পলাতক অবস্থায় অনেককে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিভিন্ন জায়গায় ধরে ওই কি একটা অপারেশনের নাম দিয়ে হত্যা করেছে। এবং তার দু একটি ঘটনা আমার ধারণা আইসিটিতে হয়তো উঠবে খুব শিগগিরই। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি খুব স্পষ্ট ইঙ্গিত দেয়। একটা হচ্ছে আমি এটা খুব স্পষ্ট যে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করা, এটা অবশ্যই এক নাম্বার একটা কাজ। যারাই এটা করুক না কেন, এটা হচ্ছে বড় ঘটনা। আমাদের মানে মুক্তিযুদ্ধের সময়কালও এর অর্ধেক অফিসার মারা গেছে বলে আমার জানা নেই, পুরা মানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে। আমরা অনেক কিছুতে ধরেন পুলিশ, সেনাবাহিনী, র্যাব, তাদের অনেক সমালোচনা করি, অনেকের অনেক কর্মকাণ্ডের, কিন্তু এটা তো ঠিক যে আমাদের মহান মুক্তিযুদ্ধে তাদের যে আত্মত্যাগ, এটা কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই। বা এই যে বিডিআরের যে ঘটনাটা ঘটলো ওখানে হত্যাকাণ্ড, সেখানে যে নির্মমভাবে হত্যাকাণ্ডগুলি সংঘটিত হয়েছে, 57 জন অফিসার, তাদের পরিবারের সদস্য প্রায় 15-16 জন, তারপর চায়ের দোকানদার, তারপর ওই যে সেনাবাহিনীর একজন সৈনিক, এই ঘটনাগুলো আমাদেরকে কি ইঙ্গিত দেয়?